নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা বেসিক থিওরি সম্বন্ধে আরও একটু বেশি কিছু জানব। তো আসুন দেখে নেওয়া যাক। আজকের আমাদের ভিডিওর টপিকটি হলো সিম্পল টাইম সিগনেচার, নোড ভ্যালু অ্যান্ড রেস্ট ভ্যালু, সিম্পল মিটার অ্যান্ড নোটেশন। বন্ধুরা, আমার আগের ভিডিওতে আমরা এই চারটি সম্বন্ধে অনেকেই পরিচিত। যারা আমার আগের ভিডিও এখনো অবধি দেখেননি তারা যান আমার আগের ভিডিওতে, ভালোভাবে দেখে নিন। তো সেখানে আমরা জেনেছিলাম হোল নোট, হাফ নোট, কোয়ার্টার নোট, 8 নোট এবং 16 নোটের সম্বন্ধে। বন্ধুরা, এখানে দেখুন দুটি জিনিস রয়েছে, একটি হচ্ছে নোট এবং আরেকটি রেস্ট। এই নোটের অর্থ হলো আমরা যে কাউন্টে স্ট্রোক করব সেগুলিকে আমরা এইভাবে ডিনোট করব, এবং যেখানে যে কাউন্টে আমরা স্ট্রোক করব না সেগুলো আমরা এখানে এইভাবে এই চিহ্নগুলির দ্বারা প্রকাশ করব। যেমন দেখুন, হোল নোটে যদি আমরা স্ট্রোক করি তাহলে আমরা এই চিহ্নটি ব্যবহার করব, এবং যদি কোথাও হোল নোটের জায়গায় আমরা হোল নোট না বাজিয়ে রেস্ট দিতে চাই অথবা কিছু না বাজাই, তখন সেখানে এই চিহ্নটি আমরা দেব। ঠিক সেরকমই হাফ নোটের ক্ষেত্রে যদি আমরা হাফ নোটে কোনো স্ট্রোক করি তখন আমরা এটা ব্যবহার করব, যদি না করি তখন রেস্ট ব্যবহার করব। কোয়ার্টার নোটের ক্ষেত্রেও তাই, এবং 8 নোটের ক্ষেত্রেও তাই, এবং 16 নোটের ক্ষেত্রে অবশ্যই একই ব্যাপার। বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করুন, এখানে আমরা ড্রামসের যে এক একটি স্ট্রোককে আমরা এক একটি নোট দ্বারা চিহ্নিত করি। সেই নোটের কিছু বিশেষ ব্যাপার রয়েছে, সেগুলো একটু দেখে নিন, বেসিক যেহেতু। যেমন দেখুন, এই কোয়ার্টার নোটটিকে আমরা মেনলি দুটি ভাগে বিভক্ত করি। একটা হচ্ছে এই গোল কালো অংশটি, আর 2 নাম্বার এই সোজা উলম্বভাবে যে অংশটি রয়েছে সেটা। তো এই গোল যে অংশটি রয়েছে শুধু সেটুকুকে বলা হয় নোট হেড, এবং এই যে সোজা মানে সোজা উলম্ব যে অংশটা রয়েছে সেটিকে আমরা স্টেম বলি। তো এটি হয়ে গেল, এই ডার্কেন পার্টটি, কালো ডার্কেন পার্টটি হয়ে গেল নোট হেড, এবং এই স্ট্রেট যে সোজা ভার্টিক্যাল যে লাইনটা রয়েছে সেটি হয়ে গেল স্টেম। এছাড়াও 8 নোটের ক্ষেত্রে দেখুন আরেকটি এক্সট্রা জিনিস এই স্টেম থেকে ডান দিকে বেরিয়ে এসেছে, এটিকে আমরা ফ্ল্যাগ বলে থাকি। মনে রাখার বিষয় হলো এই ফ্ল্যাগ সবসময় ডান দিকেই ব্যবহৃত হয়। 16 নোটের ক্ষেত্রে দেখুন বন্ধুরা, দুখানা ফ্ল্যাগ রয়েছে, নাম্বার 1, নাম্বার 2, মাঝখানে একটুখানি গ্যাপ রয়েছে 16 নোটের ক্ষেত্রে। রেস্টগুলো সম্বন্ধে পরিচয় করে নেওয়া যাক। দেখুন, এটা হচ্ছে হোল নোট রেস্ট, এটা হাফ নোট রেস্ট, এটা কোয়ার্টার নোট রেস্ট, 8 নোট রেস্ট এবং 16 নোট রেস্ট। এছাড়াও আমরা যদি এই চারটি দেখি, এখানে আরেকটু বেশি ডিটেলসে দেওয়া রয়েছে। যেমন দেখুন, এখানে 16 নোট অবধি ওখানে আমরা দেখেছিলাম এই যে ডাবল ফ্ল্যাগ। এখানে দেখুন 32nd নোট বলে একটি নোট এক্সট্রা অ্যাডভান্স লেভেলের যেটা অ্যাড হয়েছে, এবং রয়েছে 64th নোট যেখানে রয়েছে আপনার 4টি ফ্ল্যাগ। ঠিক সেরকমই এখানে রেস্টগুলো লক্ষ্য করুন, হোল নোট রেস্ট, হাফ নোট রেস্ট, কোয়ার্টার নোট রেস্ট, 8 নোট রেস্ট, 16th নোট রেস্ট, 32nd নোট রেস্ট, 64th নোট রেস্ট। এবার যেহেতু আমরা নোটেশন করা শিখব, আমাদের আরেকটু বেশি কিছু জানা দরকার। যেমন আমরা যদি দুটো হোল নোট কোনো বারের মধ্যে বসাই তখন আমরা এইভাবে বসাতে পারি, জাস্ট পাশাপাশি দুটো হাফ নোট যদি আমরা একটা বারের মধ্যে বসাই তখন আমরা এইভাবে জাস্ট পাশাপাশি লিখে বসাতে পারি। দুটো কোয়ার্টার নোটের ক্ষেত্রেও আমরা ঠিক কোয়ার্টার নোটের এই যে সিম্বলটি রয়েছে এই সিম্বলটি আমরা পরপর দুটো নোটের জন্য পাশাপাশি বসাতে পারি। কিন্তু বন্ধুরা, এই যে 8 নোট রয়েছে আমাদের সিঙ্গেল ফ্ল্যাগ যেটা রয়েছে সিঙ্গেল, যদি আমাদের বারের মধ্যে কোথাও আমরা সিঙ্গেল 8 নোট ব্যবহার করি তখন আমরা এই চিহ্নটি ব্যবহার করব। কিন্তু
যদি সেই বারে 2 বা ততোধিক আমরা 8 নোট ব্যবহার করি, তখন সেখানে দেখুন দুটি কোয়ার্টার নোটের মতোই দেখতে, জাস্ট ওপরে একটা বিম অ্যাড হয়েছে। আমরা এটা এইভাবে ডিনোট করব। এটাকে বলা হয় বিম। এই বিমিং এর অনেক পদ্ধতি রয়েছে, যেগুলো আমার পরের ভিডিওয়ে আসতে চলেছে। যেমন তারপরে দেখুন 16 নোটের ক্ষেত্রে অনেকটা একই ধরনের দেখতে, কিন্তু দেখুন এখানে যেহেতু এটা 16 নোট, এখানে 8 নোটের ডবল আর কি, তো সেখানে দেখুন দুটো বিম ইউজ হয়েছে। সিমিলারলি 32nd নোটের ক্ষেত্রে দেখুন তিনটি বিম রয়েছে, 1 2 3। ঠিক সেরকম 264 নোট যেটা রয়েছে সেখানে দেখুন 4টি বিম ইউজ হয়েছে, এবং 128 নোট সেখানে দেখুন 5টি বিম ইউজ হয়েছে। তো এই গেল আমাদের নোট সম্বন্ধে পরিচিতি। এখন আমাদের এই যে নোট ভ্যালু এবং রেস্ট ভ্যালু, নোট কি রেস্ট কি সেটা জানলাম। এবার দেখি প্র্যাকটিক্যালি এটা কিভাবে বাজে এবং কিভাবে এটা আমাদের দৈনন্দিন গান বাজনায় কিভাবে কাজে লাগে সেটা একবার দেখে নেব। এখানে আমি একটি সামান্য রেস্ট দিয়ে কিছু একটা মানে নিজস্ব কিছু স্টাফ আমি এটা বানিয়ে রেখেছি। তো এখানে আপনারা লক্ষ্য করবেন, যখন আমাদের মেট্রোনম প্লে হবে, দেখুন এখানে আমরা কোয়ার্টার নোট লাগিয়েছি, দুটো কোয়ার্টার নোট রয়েছে, এটা কোয়ার্টার নোট রেস্ট, এখানে আবার কোয়ার্টার নোট রেস্ট, দুটো কোয়ার্টার নোট, আবার কোয়ার্টার নোট রেস্ট। এখানে দেখুন বন্ধুরা, যখন আমি 8 নোট এখানে ব্যবহার করেছি, কারণ 8 নোট কি করে বুঝলাম, কারণ দেখুন উপরে একখানা রয়েছে যে সিঙ্গেল বিমের অর্থ হলো এটা 8 নোট। ঠিক তার পাশে দেখুন 8 নোট রেস্ট রয়েছে, এটা সিঙ্গেল 8 নোট রয়েছে এখানে। পরের বারটিতে লক্ষ্য করে দেখুন এখানে 16 নোট রয়েছে, কারণ দেখুন ডবল বিমিং রয়েছে এখানে, এবং তারপরে একটি কোয়ার্টার নোট রেস্ট, তারপরে একটি 8 নোট, তারপরে 8 নোট রেস্ট, তারপর কোয়ার্টার নোট রেস্ট। এইভাবে এখানে দেখুন কোয়ার্টার নোট দুটোই রয়েছে এবং একটি হাফ নোট রেস্ট রয়েছে। এইভাবে আমি এটা একটা কম্পোজিশন নিজস্ব বানিয়েছি। দেখুন এটা কিভাবে বাজে। এখানে দেখুন বিপিএম হিসাবে আমি 180 বিপিএম রেখেছি। তো এটা শুনে দেখুন। তো এটার একটু স্লোয়ার টেম্পোতে যদি আমরা দেখি 120, তো দেখুন এটা কিভাবে বাজে। তো বুঝতেই পারছেন বন্ধুরা যে আমরা যেখানে আমরা স্ট্রোক করছি সেখানে আমরা নোটের সাইন লাগাচ্ছি, এবং যেখানে আমরা স্ট্রোক করছি না সেই কাউন্টিতে আমরা রেস্টের সাউন্ড লাগাচ্ছি। যেমন আমি মেট্রোনম বন্ধ করে আরো একবার চালিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখলেন যে কিভাবে নোট এবং রেস্ট আমাদের দৈনন্দিন গান বাজনায় কাজে লাগে। এছাড়াও আমাদের আর একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে বার কি, এবং এই যে এখানে দেখুন এখানে একটা এই মিউজিক পজ টাইপের সাইন রয়েছে, এটাকে বলা হয় ড্রাম ক্লেভ অথবা পারকাশন ক্লেভ। কারণ এটা দেখে বুঝতে পারি আমাদের এই যে গান বাজনার এখানে এই যে যাবতীয় জিনিসটা লেখা রয়েছে এটি ড্রামসে বাজাতে হবে। তারপরে দেখুন এখানে একটি স্টেপ রয়েছে, এটাকে আমরা স্টেপ বলবো, নিচের এটাকে স্টেপ বলবো। একটি স্টেপের মধ্যে দেখুন 5টি হরাইজন্টাল লাইন রয়েছে, অর্থাৎ অনুভূমিক লাইন 5টি। তারপরে আরো কিছু লাইন দেখুন যেগুলো ভার্টিক্যালি রয়েছে, লাইক 1 2 3 4 5 6 7 অ্যান্ড সো অন। এই হরাইজন্টাল লাইনগুলির দ্বারা বিভিন্ন আমরা ড্রামসের সাউন্ড এখানে
ব্যবহার করব সেগুলোই আস্তে আস্তে আমরা শিখবো। আপাতত এটুকুই যে এটাকে একটি স্টেপ বলে, এই যে 5টি হরাইজন্টাল লাইন নিয়ে যে তৈরি হয়েছে আমাদের, এটাকে আমাদের স্টেপ বলা হয় পুরোটাকে। এবং এই যে ভার্টিক্যাল যে লাইনগুলো রয়েছে এগুলিকে বলা হয় বার লাইন। মানে এখান থেকে এই ভার্টিক্যাল লাইন পর্যন্ত এটুকু হয়ে গেল একটি বার, এবার এই বার লাইন থেকে এই বার লাইন পর্যন্ত হয়ে গেল আরেকটি বার। মানে বার নাম্বার 1, বার নাম্বার 2, বার নাম্বার 3, বার নাম্বার 4, বার নাম্বার 5। এটি গেল বার এবং বার লাইন। এরপরে দেখুন এখানে একটা কোয়ার্টার নোটের চিহ্ন ইকুয়ালস টু 120 বিপিএম। তো এই সম্বন্ধে আমি আমার আগের ভিডিওতে বলেছি বিপিএম কি জিনিস এবং এটা কিভাবে ব্যবহার করা হয়, মেট্রোনম কি জিনিস। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস দেখুন, এখানে লেখা আছে একটা ভগ্নাংশ, যেটা লেখা আছে উপরে 4 নিচে 4। বন্ধুরা এটাকে বলা হয় টাইম সিগনেচার, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো টাইম সিগনেচার। এই টাইম সিগনেচার আমাদের একটি কমন টাইম সিগনেচার রয়েছে, যেটিকে বলা হয় 4-4 কমন টাইম সিগনেচার। দেখুন আমি একটি ক্লাসিফিকেশন চার্ট তৈরি করেছি। দেখুন টাইম সিগনেচারকে আমরা বেসিক্যালি 3 ভাগে ভাগ করতে পারি। একটি সিম্পল টাইম সিগনেচার, কম্পাউন্ড টাইম সিগনেচার এবং অ্যাসিমেট্রিক টাইম সিগনেচার। সিম্পল টাইম সিগনেচার, কম্পাউন্ড টাইম সিগনেচার এবং অ্যাসিমেট্রিক টাইম সিগনেচার। সিম্পল টাইম সিগনেচার হলো যে কোনো বার অথবা মেজারের মধ্যে আপনি যে সংখ্যাগুলো পাবেন সেগুলো হলো 2 দ্বারা বিভাজ্য তারা। যেমন দেখুন এখানে 2, 4, 8 এই জাতীয় সংখ্যা এবং আরো রয়েছে, এটা আমি এক্সাম্পল হিসাবে ব্যবহার করেছি। আর কম্পাউন্ডের মধ্যে দেখুন 6 জাতীয়, মানে 3 দ্বারা বিভাজ্য যেগুলো সামনের সংখ্যা অর্থাৎ উপরের সংখ্যা, সেগুলো আপনি পাবেন। যেমন 6/4, 6/8, 12/4, 12/8। আর অ্যাসিমেট্রিক টাইম সিগনেচারের মধ্যে আপনি 5/4, 7/4 অর্থাৎ বিজোড় মৌলিক সংখ্যা যেগুলো সেগুলো পাবেন। এবার এখানে দেখুন আমি বললাম যে সিম্পল টাইম সিগনেচারের মধ্যে উপরের যে সংখ্যা রয়েছে সেটি 2 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু দেখুন এখানে লেখা রয়েছে 3/4 and 3/8। ড্রাম থিওরি অনুযায়ী এই 3/4 বা 3/8 কে সিম্পল টাইম সিগনেচার হিসাবে ধরা হয়। এবারে দেখে নেব এই ভগ্নাংশগুলোর মানে কি। দেখুন এখানে আমি একটা কমন টাইম সিগনেচার নিয়েছি। ডিফারেন্ট নোট ভ্যালু ইন কমন টাইম সিগনেচার, দ্যাট ইজ 4/4 টাইম সিগনেচার। অর্থাৎ 4/4 টাইম সিগনেচারকে আমরা কমন টাইমও বলে থাকি, জাস্ট একটা মানে অপর নাম। দেখুন এখানে লেখা রয়েছে টপ নাম্বার 4 মিনস দেয়ার ইজ এ 4 বিট ইন এ মেজার অর এ বার। মানে এই উপরের 4 এই যে সংখ্যাটি, এই সংখ্যাটি ডিনোট করছে যে ওই মেজার অথবা বারের মধ্যে 4টি কাউন্ট রয়েছে। অ্যান্ড দ্য রিদম ইজ ইন সিম্পল কোয়াড্রুপল মিটার। এখন সিম্পল কোয়াড্রুপল মিটার কি জিনিস? দেখুন মিটার বলে আমাদের আরেকটি জিনিস এখানে জানতে হবে। দেখুন এখানে আমি একটা মিটারের ক্লাসিফিকেশন করেছি। মিটার হলো আমাদের যে কোনো টাইম সিগনেচারের সাথে একটা রিলেটেড জিনিস, যেটা একটা সাধারণ গাইডলাইন দেয় আমাদেরকে যে কিভাবে আমাদের সেই রিদিমগুলো বাজবে। জাস্ট একটা সিম্পল গাইডলাইন দেয়। দেখুন এখানে মিটার ঠিক 3 ভাবে বিভক্ত, যেরকম আপনার টাইম সিগনেচার যেভাবে বিভক্ত। দেখুন সিম্পল মিটার, কম্পাউন্ড মিটার অ্যান্ড অ্যাসিমেট্রিক মিটার। আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে সিম্পল মিটার। সিম্পল মিটারের মধ্যে দেখুন সিম্পল ডুপল মিটার, সিম্পল ট্রিপল মিটার এবং সিম্পল কোয়াড্রুপল মিটার। সিম্পল ডুপল মানে আপনার ভগ্নাংশের প্রথম অক্ষর অর্থাৎ মানে উপরের যে সংখ্যা সেটি 2 হবে। মানে একটি মেজারে যখন 2টি আমরা কাউন্ট থাকবে তখন সেটিকে আমরা বলবো সিম্পল ডুপল মিটার। এবার দেখুন সিম্পল ট্রিপল মানে ভগ্নাংশের উপরের সংখ্যা 3 হচ্ছে, সেখানে আমরা সেটাকে বলবো সিম্পল ট্রিপল মিটার। এবং দেখুন সিম্পল কোয়াড্রুপল
মানে সিম্পল কোয়াড্রুপল মিটার আমরা তাকেই বলবো যখন ভগ্নাংশের উপরের সংখ্যা 4 হবে। এবারে দেখুন এই ঠিক এর উপরে দেখুন লেখা রয়েছে সিম্পল ডুপেলের মধ্যে LS, মানে যদি আমাদের একটি মেজারে দুটি কাউন্ট থাকে লাইক দিস, দেখুন এখানে উপরে 2 রয়েছে, এখানে আমি একটা রিদম সার্কেল ড্র করেছি। আমরা প্রথম কাউন্ট করব 1 2, আবার 1-এ ফিরে যাব সমান সময়ের ব্যবধান রেখে 1 2 1 2। এই মিটারের LS বলতে এটাই বোঝায় ফার্স্ট নোট যেটা আমরা বাজাবো সেটা লাউডার হবে, L ফর লাউডার, অ্যান্ড 2 নাম্বার যে স্ট্রোকটা আমরা বাজাবো সেটা হবে সফটার, S ফর সফটার। সো লাউড সফট, লাউড সফট, অর্থাৎ যদি আমরা 1 2 1 2 কাউন্ট করি দেন 1 2 1 2 1 2, মানে 1 নাম্বার কাউন্টটা আমরা জোরে বাজাবো, এটি মিটার আমাদের বলে। ঠিক সেরকম ভাবে দেখুন যখন আমরা সিম্পল ট্রিপল মিটার বাজাবো, অর্থাৎ উপরের কাউন্টটি 3, অর্থাৎ 3 মাত্রার আমাদের বিট যখন আমরা বাজাবো তখন আমরা এইভাবে বাজাবো লাউড সফট সফট, অর্থাৎ 1 2 3 1 2 3, একটাকে আমরা এমফ্যাসাইজ করব অর্থাৎ জোরে বাজাবো। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার দেখুন সিম্পল কোয়াড্রুপল মিটারের ক্ষেত্রে, অর্থাৎ উপরে যাদের 4 রয়েছে ভগ্নাংশের উপরের সংখ্যা 4, সেখানে দেখুন লেখা আছে LSMS, অর্থাৎ 4টে কাউন্ট 4টি মাত্রা 1 2 3 4। সেখানে আমাদের যেভাবে বাজাতে হবে সেটা হলো লাউড সফট মিডিয়াম সফট, অর্থাৎ 1 2 3 4, অর্থাৎ 1 আর 3টাকে আমরা একটু বেশি এমফ্যাসাইজ করব, 3টাকে জোরে বাজাবো কিন্তু 1-এর থেকে জোরে না, কারণ 1টা দেখুন আমাদের লাউড রয়েছে এবং 3টা আমাদের মিডিয়াম, লাউড এবং সফটের মাঝখানে, এইভাবে আমরা বাজাবো। দেখুন মিউজিক অনুযায়ী এ মিটার অনেকে অনেক রকম ভাবে চেঞ্জ করে, কিন্তু এখানে এটা হলো একটি বেসিক মিটার, একটি বেসিক মিটার, গথিক যে মিটার এটা জাস্ট ফর বেসিক, এখানে মিউজিক সীমাবদ্ধ নয়, এর থেকেও অনেক রকম ভাবে আপনারা এগুলোকে বাজাতে পারেন, বাট এটা হলো একটি সিম্পল জিনিস। তো আমরা আজকে সিম্পল মিটার এই 3টি ব্যাপার নিয়ে আলোচনা করব, সিম্পল ডুপেল, সিম্পল ট্রিপল এবং সিম্পল কোয়াড্রুপল। দেখুন এই সিম্পল কোয়াড্রুপলের ঠিক আন্ডারে রয়েছে 4 2 4 8 এবং 4 4। তো আমরা যেহেতু 4 4 কমন টাইম, তো 4 4 নিয়েই প্রথমে আলোচনা করব। দেখুন এখানে আমি 4 4 একটা রিদম সার্কেল ড্র করেছি, 1 2 3 4, আবার 1 2 3 4। তো এটা আমরা দেখছিলাম যে টাইম সিগনেচারের উপরের 4টা আমাদের কি বলে সেটা আমরা এতক্ষণ ধরে বুঝলাম, যে একটি বারেতে 4টি কাউন্ট থাকবে, অর্থাৎ 4 মাত্রার বিট হবে, এবং সেটা সিম্পল কোয়াড্রুপল মিটারের মধ্যে অন্তর্গত। তো আমরা বুঝলাম যে এই 4 মাত্রাটা আমাদের কিভাবে স্ট্রোক করতে হবে। এবার দেখুন বটম নাম্বার 4 মিন্স দ্য কোয়ার্টার নোট উইল বি কাউন্টেড 1 বিট, মানে এই যে বটম নাম্বার 4, এটা মানে হলো যে এখানে কোয়ার্টার নোট 1 বিট হিসাবে ক্যালকুলেট হবে। মানে আরো পরিষ্কার করে বললে দেখুন এখানে আমি একটা চার্ট বানিয়েছি, যে ধরে নিন এখানে আমাদের 4 কাউন্ট রয়েছে, 4 মাত্রা রয়েছে, টোটাল মাত্রাকে জুড়লে আমাদের হয় 4 মাত্রা। তো আমরা জানি 4 মাত্রা, অর্থাৎ আমি ধরে নিলাম একটি বার যেটা ধরে নিন 4 টাকা, অর্থাৎ হোল নোট ইকুয়াল টু ধরে নিন 4 টাকা, অর্থাৎ 4 কাউন্ট। সেখানে হাফ নোট ইকুয়ালস টু হবে 2 কাউন্ট, কারণ 2 + 2 ইকুয়ালস টু 4। সিমিলারলি দেখুন এই হাফ নোটকে আমরা যদি আবার ভাগ করি তখন প্রত্যেকটি কোয়ার্টার নোট আসবে, অর্থাৎ 1 টাকা করে, অর্থাৎ একটি কাউন্টে একটি করে স্ট্রোক পড়ছে কোয়ার্টার নোট।
সেই কোয়ার্টার নোটকে আবার আমরা যদি ভাগ করে দিই 50 পয়সা দিয়ে, দেখুন প্রত্যেকটি 1 টাকাকে আমরা 50 পয়সা করে ভাগ করেছি। এটি হয়ে গেল 8 নোট। এখানে আমরা কাউন্ট করি, এটা কোয়ার্টার নোটের ক্ষেত্রে আমরা কাউন্ট করি 1 2 3 4 এই ওয়েতে। ঠিক দেখুন 8 নোটটা হয়ে গেল 50 পয়সা করে, অর্থাৎ তার ডিউরেশনটা কমে গেল। এখানে দেখুন ধীরে ধীরে আমাদের স্ট্রোকের আওয়াজের ডিউরেশনটা কমছে, অর্থাৎ সময়ের যে ব্যাপ্তি সেটি কিন্তু কমতে কমতে আসছে আসলে। দেখুন এটা আমরা কাউন্ট করি কিভাবে, আপনারা জানেন 1 and 2 and 3 and 4 and এইভাবে আমরা 8 নোট কাউন্ট করি। দেখুন তার ঠিক নিচে রয়েছে 16 নোট। এই 50 পয়সাকে আমরা আরো 25 পয়সায় ভেঙে ফেলেছি। এই 50 পয়সাকে আমরা আরো 25 পয়সায় ভেঙে নিয়েছি। তো সেখানে আমরা জানি আমরা এটা কিভাবে কাউন্ট করি, 1e and a, 2e and a, 3e and a, 4e and a। আশা করি এই বিষয়টি আমি আপনাদের বোঝাতে পেরেছি। এবারে আমরা এই 4/4 বিট সম্বন্ধে আমরা একটু নোটেশন করব। এখানে আমি একটা মিউজিক স্টাফ নিয়েছি, যেখানে দেখুন আমার টাইম সিগনেচার হলো 4/4, অর্থাৎ এখানে কোয়ার্টার নোট ইকুয়ালস টু 1 বিট, মানে একটি বিট একটি কোয়ার্টার নোটের সমান। তো এখানে আমি যদি কোয়ার্টার নোট ইউজ করি, দেখুন আমি এখানে কোয়ার্টার নোট ইউজ করছি। দেখুন এটা আমার কাউন্ট 1, তো 1 2 3 4 বার কমপ্লিট হয়ে গেল। ঠিক সিমিলারলি আমি যদি এখানে একটা হোল নোট ইউজ করি, আপনারা দেখেছেন হোল নোটের মান হচ্ছে 4, দেখুন বার কমপ্লিট হয়ে গেল। এবারে দেখুন আমরা যে রেস্ট শিখেছিলাম, রেস্টের মান এবং আমাদের নোটের মান সেটা কিন্তু সমান। যদি আমি এখানে পরের বারেতে যদি আমি এখানে কোয়ার্টার নোট রেস্ট লাগাই, দেখুন 1 2 3 4, দেখুন কোয়ার্টার নোট যতটা টাইম নেয় কোয়ার্টার রেস্টও কিন্তু একই টাইম নেয়। পার্থক্য শুধু এটাই যে নোটে আমরা স্ট্রোক করব আর রেস্টে আমরা কোনো স্ট্রোক করব না। সিমিলারলি দেখুন আমরা এখানে চার্টে দেখেছিলাম হাফ নোট ইকুয়ালস টু 2 বিট, হোল নোট ইকুয়ালস টু 4 বিট, হাফ নোট ইকুয়ালস টু 2 বিট এবং কোয়ার্টার নোট ইকুয়ালস টু 1 বিট। দেখুন এখানে আমি হাফ নোট এখানে ইন্ট্রোডিউস করছি। হাফ নোট দেখুন 1 2 3 4। আরো সোজাভাবে যদি বলি, ধরে নিন এই বারটি 4 টাকা দাম, তো একটি হোল নোট সমান 4 টাকা আমরা টপিকটা দেখলাম। দেখুন এখানে যখনই আমি 4 টাকা দিয়ে দেব, মানে হোল নোট যখনই দিয়ে দেব তখনই এই বারটা কমপ্লিট হয়ে গেল। ঠিক সেরকমই এটাকে যখন আমি 2 টাকা দিয়ে ব্যবহার করব তখন আমার দুটো কয়েন যাবে 2 টাকার, লাইক হাফ নোট 1 2। এই 4 টাকার জিনিসটা যদি আমি কিনতে গিয়ে 1 টাকার নোট ব্যবহার করি তখন আমার 4টি 1 টাকার কয়েন লাগবে, 1 2 3 4। এটাকে যদি আমি 50 পয়সার নোট হিসাবে 50 পয়সার কয়েন দিয়ে কিনি তখন আমার লাগবে 8টি, 1 and 2 and 3 and 4 and। তো দেখুন বন্ধুরা এখানে আমি 16 নোট ইন্ট্রোডিউস করছি। 1 e and a, 2 e and a, 3 e and a, 4 e and a। দেখুন যেখানে আমরা আগেই দেখেছিলাম যে 16 নোটকে 25 পয়সা হিসাবে আমরা ধরেছিলাম। তো দেখুন এখানে 4টি 25 পয়সা মিলিয়ে 1 টাকা হয়। তো দেখুন এখানে 1 কাউন্ট ইজ ইকুয়াল টু 4, মানে 16 নোট 1 ই and a, 2 ই and a, 3 ই and a এবং 4 ই and a। তো আশা করি 4/4 এর নোটেশনটি আপনারা বুঝতে পেরেছেন যে নোটগুলি কিভাবে তাদের টাইম ভ্যালু অনুযায়ী এখানে ব্যবহৃত হয়।
ঠিক এই নোট ভ্যালুগুলিকে কাজে লাগিয়ে আমি উপরের প্যাটার্নটি, যেটা আপনারা আগেও শুনেছেন যে এই প্যাটার্নটি আমি তৈরি করেছিলাম। দেখুন, এই নোট ভ্যালুকে কাজে লাগিয়ে, এই টোটাল জিনিসটাকে কাজে লাগিয়ে আমি এখানে একটি কম্পোজিশন নিজস্ব তৈরি করেছিলাম। আচ্ছা, এখানে একটি ব্যাপার বলার রয়েছে, সেটি হলো রিদম আর বিটের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। যেমন এটা যে লেখা রয়েছে, এটি একটি রিদমের নোটেশন, এটা কিন্তু কোনো বিটের নোটেশন নয়। বিট আমরা যেটা বলবো, রিদমকে রিদমকে সমানভাবে একটি পালসের সাহায্যে আমরা ডিনোট করি, যেটা আমাদের মেট্রোনম সাউন্ড। শুধু আমরা যদি রিদম শুনি তাহলে আমাদের এটা বোঝায়, যেটা মেট্রোনম ছাড়া এটার যে সাউন্ডটা আমরা পাবো সেটা হলো রিদম। দেখুন, আপনারা দেখলেন এটি হলো একটি রিদম, কিন্তু এই রিদমটার যে বিট, সেটি হলো এই মেট্রোনমটি। দেখুন, মেট্রোনমটা দিলে আমরা পরিষ্কার বুঝতে পারি যে এটির নোট ভ্যালু সম্বন্ধে আমরা পরিষ্কারভাবে এটা বুঝতে পারি। এবং বিট আর রিদিমের মধ্যে মেন পার্থক্য হলো যে রিদিমের মধ্যে নোটগুলির যে সময়ের যে ব্যাপ্তি, অর্থাৎ নোটের যে টাইম ভ্যালু, সেটি ভিন্ন প্রকারের হতে পারে, যেটা আপনারা এখানে দেখলেন। কিন্তু বিটের ক্ষেত্রে, যেমন আমাদের হার্টবিট একটি নির্দিষ্ট সময়ের ব্যবধান মেনে চলে, ঠিক সেরকমই মেট্রোনমের যে আমাদের যে সাউন্ড, যে পালস, সেটাকে আমরা বিট বলবো। এর আগে আপনারা শুনলেন যে শুধু রিদিম, এবার এটার সাথে আমি মেট্রোনমের, অ্যাকচুয়ালি এই রিদিমের যে মেন বিট, সেটির সাথে আমি আপনাদেরকে শোনাচ্ছি। বন্ধুরা, আপনারা দেখলেন যে রিদিম আর বিটের মধ্যে পার্থক্যটা কি। তো আহ, আমরা দেখলাম যে 4/4 টাইম সিগনেচারের মধ্যে আমরা কিভাবে আহ, এই নোট ভ্যালুগুলো কিভাবে ওয়ার্ক করে, কিভাবে আমরা একটা 4/4 টাইম সিগনেচারের মধ্যে সাধারণভাবে একটা নিজস্ব কম্পোজিশন কিভাবে আমরা তৈরি করতে পারি। বন্ধুরা, আমরা এর আগে দেখলাম যে সিম্পল কোয়াড্রাপল মিটারের অন্তর্গত 4/4 বিট টাইম সিগনেচার কিভাবে আমরা ব্যবহার করব, প্লে করব, তার রেস্ট এবং নোট ভ্যালু সম্বন্ধে আমরা জানলাম। এরপরে আমরা যেটা জানবো সেটা হলো সিম্পল ট্রিপল মিটার, অর্থাৎ সিম্পল টাইম সিগনেচারের অন্তর্গত এই 3/4 টাইম সিগনেচার সম্বন্ধে আমরা একটু জানবো। চলুন দেখে নেওয়া যাক 3/4। তো 3/4 এর মানে আপনারা বুঝতেই পারছেন যে তিন মাত্রার একটি বারে তিন মাত্রা থাকবে। তো দেখে নেওয়া যাক। দেখুন, ডিফারেন্ট নোট ভ্যালু ইন 3/4 টাইম সিগনেচার। তো আমরা আগেই দেখেছি যে এই উপরের তিনটা কি ডিনোট করে। দেখুন, এখানে লেখা রয়েছে যে টপ নাম্বার 3 মিনস দেয়ার ইজ এ 3 বিট ইন এ মেজার অর এ বার, মানে একটি বারে তিনটি বিট থাকবে, অর্থাৎ তিন মাত্রার একটি বার। অ্যান্ড দ্য রিদম ইজ ইন সিম্পল ট্রিপল মিটার। বন্ধুরা, আমরা এর আগেই দেখলাম যে 3/4 সিম্পল ট্রিপল মিটারের মধ্যে অন্তর্গত। এবং দেখুন, বটম নাম্বার 4 মিনস দ্য কোয়ার্টার নোট উইল বি কাউন্টেড 1 বিট। বন্ধুরা, এর আগে আমরা 4/4 নিয়ে যখন আলোচনা করলাম তখন দেখলাম এর নিচে 4 মানে আমরা
কোয়ার্টার নোটকে 1 বিট হিসাবে ধরেছি। ঠিক দেখুন এখানে আমার কোয়ার্টার নোট 1 বিট হিসাবে ধরা রয়েছে। পূর্বের চার্ট অনুযায়ী আমরা যেটা সাধারণভাবে বোঝার জন্য যে পদ্ধতিটা যদি আমরা দেখি, তো এখানে দেখুন আমাদের এখানে বলা হয়েছে যে কোয়ার্টার নোট উইল বি কাউন্টেড 1 বিট। তো আমরা যদি এই চার্টটিতে যাই, দেখুন কোয়ার্টার নোটকে আমরা 1 2 3 4 আমরা 1 বিট হিসাবে কাউন্ট করেছি, 1 টাকা হিসাবে ধরেছি, অর্থাৎ একটি কাউন্টে একটি নোট। তাহলে যদি কোয়ার্টার নোট যদি একটি বিট হয়, তাহলে দেখুন হাফ নোট আমাদের 2টি বিট হচ্ছে, মানে 2টি বিটের সমষ্টি, 2 কাউন্ট করে হচ্ছে। আবার দেখুন এই 2টি হাফ নোট মিলিয়ে হোল নোট 4 কাউন্টের দাঁড়াচ্ছে। কিন্তু আমরা দেখেছি যে হোল নোটের মান সবসময় মাত্রা, যত মাত্রার বিট হয় তত মাত্রাই হয় হোল নোট। কিন্তু এখানে দেখুন 3 4 টাইম সিগনেচারের মধ্যে হোল নোট ইকুয়ালস টু 4 বিট আসছে, কিন্তু হোল নোট ইকুয়ালস টু 3 বিট হওয়ার কথা, কারণ এখানে 4টে বিটের তো কোনো জায়গা নেই। দেখুন আমরা যদি নোটেশন শিটের মধ্যে যদি যাই, এখানে দেখুন আমাদের এই যে 3 4 টাইম সিগনেচার আমরা লাগিয়েছি এখানে। তো এখানে আমাদের মেট্রোনম যেভাবে যাবে সেটা হলো 1 2 3 1 2 3। এখানে কখনোই 4 আসবে না, কারণ এই টাইম সিগনেচারের সব থেকে উপরের অঙ্কটি 3 রয়েছে, মানে এটি একটি 3 মাত্রার বার। দেখুন আমি মেট্রোনম চালাচ্ছি, এখানে জাস্ট রেস্ট রয়েছে, মানে কোনো কিছুই বাজায়নি, জাস্ট মেট্রোনম শুনুন। ওয়ান টু থ্রি 1 2 3। তো বন্ধুরা আপনারা দেখলেন এখানে 4 অবধি আমাদের কাউন্টই কিন্তু যাচ্ছে না, যার জন্য দেখুন এখানে আমি যে রিদিম সার্কেলটা ড্র করেছি, দেখুন 1 2 3 সমান সময়ের ব্যবধান রেখে 1 থেকে 2 অবধি যাব, আবার 2 থেকে 3, আবার 3 থেকে 1। যেহেতু এটি একটি সিম্পল ট্রিপল মিটারের অন্তর্গত, সেই অনুযায়ী 1 নাম্বার স্ট্রোকটা হবে লাউড এবং 2 নাম্বার ও 3 নাম্বার নোটটা হবে সফট, মানে 1 2 3 1 2 3। একটাকে আমরা বেশি এমফ্যাসাইজ করবো, অর্থাৎ একটু জোরে বাজাবো সিম্পল মিটারের থিওরি অনুযায়ী। কিন্তু দেখুন এখানে হোল নোট ইকুয়াল টু 4 বিট, মানে 4 বিট। তার অর্থ হলো এখানে এই 3 4 টাইম সিগনেচারের মধ্যে আমরা হোল নোটটা ইউজ করতে পারবো না, কারণ আমরা 3টি বিটের জায়গায় কখনোই আমরা 4টি বিট এখানে মানে ইউজ করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের হাফ নোট অবধি আমরা ইউজ করতে পারি, কিন্তু হোল নোটের সাইনটি এই 3 4 বিটে আমরা ব্যবহার করতে পারবো না। আশা করি ব্যাপারটি বোঝা গেছে। তো চলুন দেখে নেওয়া যাক এটির সিম্পল কিছু নোটেশন। যেমন দেখুন এটাকে আমি যদি হাফ নোট যদি আমি এখানে ইন্ট্রোডিউস করি, দেখুন আমি এটাকে হাফ নোট ইন্ট্রোডিউস করছি। তো আপনারা দেখেছেন হাফ নোট ইকুয়ালস টু 2 দিলাম। দেখুন এরপরে কিন্তু কোয়ার্টার নোট রেস্ট এসেছে, তার মানে এই কোয়ার্টার নোটের রেস্টের মানে হলো এর মান হলো 1। কিন্তু দেখুন আমরা যদি এখানে 4 ইন্ট্রোডিউস করি, মানে 2 + 2 4 করি, দেখুন এখানে যদি আমি এটা করি তাহলে কিন্তু ডট অ্যান্ড টাই আসবে। এই দেখুন টাই এসছে। তো এই টাই সম্বন্ধে আমার পরের ভিডিওতে আমি এটা ইন্ট্রোডিউস করব। তো আপাতত দেখুন এটা হাফ নোট মানে 2 কাউন্ট, অর্থাৎ 2 মাত্রা। এটা দেখুন কোয়ার্টার নোট মানে 1 মাত্রা, যেহেতু 3/4। এই দেখুন বার শেষ। দেখুন যদি আমি কোয়ার্টার নোট শুধু বাজাই তো 3টে 1 2 3 বার কমপ্লিট। আমি আগেও বলেছি যে নোট আর রেস্টের টাইম ভ্যালু কিন্তু একই। দেখুন যদি কোয়ার্টার নোট ব্যবহার করি তাহলে কোয়ার্টার নোট আর কোয়ার্টার নোট রেস্ট এর টাইম ভ্যালু কিন্তু একই। যেমন দেখুন এখানে 3টি আপনার কোয়ার্টার নোট ধরেছে একটি বারে,
এখানে দেখুন তিনটি রেস্ট হবে, 1 2 3। তফাৎ শুধু এইটুকুই যে নোটের সময় আমরা এই নোট যেখানে থাকবে সেখানে আমরা প্লে করব, রেস্ট যেখানে থাকবে সেখানে আমরা প্লে করব না। সিমিলারলি যখন আমরা 8 নোট এখানে ইন্ট্রোডিউস করব তখন আপনারা জানেন যে 8 নোট ইকুয়ালস টু হাফ কাউন্ট, যেটা মানে আমি ওখানে আগের এতে দেখিয়েছিলাম যে দেখুন এখানে লেখা রয়েছে কোয়ার্টার নোট ইকুয়ালস টু 1 বিট, সেটাকে আমরা সমান দুভাগে ভেঙে নিয়েছি। 8 note equals to a half beat and 16 note equals to quarter beat, 1/4 beat and 32 note equals to 1/8 beat। তো এটা আমরা আগে দেখেছি। তো ঠিক সেটা কনসেপ্টটাকে নিয়েই আমরা এখানে 8 নোট যদি ইউজ করি, দেখুন 1 E 2 and 3 and দেখুন 8 নোট যেহেতু এখানে বিম এসছে, দেখুন সিঙ্গেল বিম। ঠিক সেরকম ভাবে আমরা যদি এটাকে রেস্ট নিই, যদি এটাকে রেস্ট আমরা 8 নোট যদি রেস্ট আমরা এখানে ইন্ট্রোডিউস করি, দেখুন সেক্ষেত্রে 1 অ্যান্ড 2 অ্যান্ড এবং 3 অ্যান্ড, দেখুন বার কমপ্লিট হয়ে গেল। ঠিক তেমন এখানে যদি আমরা 16 নোটকে ইন্ট্রোডিউস করি, তো দেখুন 1 E অ্যান্ড 2 E অ্যান্ড এবং 3 E অ্যান্ড বার কমপ্লিট। তো দেখছেন আগে আমরা এই চারটিতে এখানে আমরা এই 16 নোটকে কোয়ার্টার বিট ধরেছিলাম। তো দেখুন কোয়ার্টার বিট মানে চারটি 16 নোট নিয়ে একটি কোয়ার্টার নোট হবে। ঠিক সেরকমই এখানে দেখুন আমাদের এই যে 1 2 3 আমাদের 3 মাত্রা যেহেতু এই বিটটি, সেহেতু দেখুন এখানে 1 E and 2 E and 3 E and চলুন এর পরের বিষয়টা দেখে নেওয়া যাক। রেস্ট এর মধ্যে যদি ইন্ট্রোডিউস করি ডিফারেন্ট টাইপের কিছু কম্পোজিশন, জাস্ট যদি আমরা ট্রাই করি, দেখুন আমি কিছু ট্রাই করছি এর মধ্যে ডিফারেন্ট কিছু, জাস্ট রেস্ট আর আমাদের এই নোটকে কাজে লাগিয়ে, নানান ধরনের নোট কাজে লাগিয়ে আমি একটা কম্পোজিশন এখানে বানাচ্ছি জাস্ট ফর দ্যাট। এটা আমরা একবার শুনে দেখবো মেট্রোনমের সাথে যে এটা যদি আমাদের বাজানো হয় কিভাবে এটিকে আমরা বাজাবো। দেখুন তো বন্ধুরা আমরা দেখলাম যে 3-4 টাইম সিগনেচার আমাদের কিভাবে ওয়ার্ক করে। তো এবারে যেটি আমরা দেখব সেটি হলো সিম্পল ডুপল মিটার, অর্থাৎ সিম্পল ডুপল অর্থাৎ যদি আমাদের ভগ্নাংশের উপরের সংখ্যা, টাইম সিগনেচারের যে ভগ্নাংশ সেই ভগ্নাংশের উপরের সংখ্যা যদি 2 হয়, অর্থাৎ দুমাত্রার যদি কোনো বিট অথবা তাল হয়, সেখানে আমরা কিভাবে বাজাবো। দেখুন সিম্পল মিটার অনুযায়ী আমি আগেও বলেছি যে লাউড অ্যান্ড সফট, মানে প্রথম দুটি কাউন্টের মধ্যে প্রথমটি লাউড বাজবে এবং তার পরেরটি সফট বাজবে। এটা দেখে নেওয়া যাক। দেখুন এই যে 1 2 একটা লাউড এবং 2 যে রয়েছে কাউন্ট সেটা সফটার বাজবে। এবারে দেখুন এতক্ষণ আমাদের টাইম সিগনেচারের ভগ্নাংশের যে নিচের অংশটা রয়েছে যেটা 4 ছিল, এখন এটা 2 হয়ে গেছে। তো এই টাইম সিগনেচারটা দেখে আমরা কি বুঝতে পারছি, দেখুন এখানে লেখা রয়েছে টপ নাম্বার 2 মিনস দেয়ার ইজ এ 2 বিট ইন এ মেজার অর এ বার, অর্থাৎ একটি বারের মধ্যে দুটি বিট রয়েছে অর্থাৎ দুমাত্রার বার, অ্যান্ড দ্য রিদম ইজ ইন সিম্পল ডুপল মিটার। বন্ধুরা একটু আগে আমরা দেখলাম যে এই 2 টাইম সিগনেচারটি সিম্পল ডুপল মিটারের মধ্যে অন্তর্গত। দ্য বটম নাম্বার 2 মিনস দ্য হাফ নোট উইল বি কাউন্টেড 1 বিট, মানে এই নিচের 2 এই সংখ্যাটি দ্বারা আমরা বুঝতে পারছি
যে হাফ নোটকে আমরা 1 বিট ধরবো। চলুন দেখে নেওয়া যাক, যদি আমরা হাফ নোটকে যদি আমরা 1 বিট ধরি, সেক্ষেত্রে আমাদের নোট ভ্যালুটি ঠিক কি দাঁড়াচ্ছে। প্রথমে আমরা সোজাভাবে অর্থাৎ এইভাবে দেখে নেব। দেখুন এখানে আমরা হাফ নোটকে 1 বিট হিসাবে ধরেছি, অর্থাৎ 1 টাকা হিসাবে ধরেছি। সেক্ষেত্রে দেখুন এই দুটো 1 টাকা মিলে এখানে হোল নোট হয়, কারণ আমরা জানি হোল নোট সমান দুভাগে বিভক্ত হয়ে হাফ নোটের সৃষ্টি হয়। ঠিক সেরকমই ব্যাক ক্যালকুলেশন যদি আমরা করি, 1+1=2। তো হোল নোট ইকুয়ালস টু আমাদের 2 টাকা, অর্থাৎ 2 বিটস হয়ে গেল। দেখুন এখানে আমার লেখা রয়েছে হাফ নোট ইকুয়ালস টু 1 বিট এবং হোল নোট ইকুয়ালস টু 2 বিটস। যেহেতু আমাদের মাত্রা 2, এখানে দেখুন হোল নোটও 2, অর্থাৎ এইখানে আমরা যেরকম 3-4 এর ক্ষেত্রে হোল নোট ব্যবহার করতে পারছিলাম না, কিন্তু এখানে এই 2 টাইম সিগনেচারে আমরা হোল নোটটি ব্যবহার করতে পারবো। চলুন পরেরটা দেখে নেওয়া যাক। দেখুন এখানে লেখা আছে যে কোয়ার্টার নোট ইকুয়ালস টু হাফ বিট, অর্থাৎ এই হাফ নোটের অর্ধেক হচ্ছে কোয়ার্টার নোট। তো সেটা আমাদের এই চার্টে দেখি। দেখুন হাফ নোট আমরা 1 টাকা ধরেছিলাম, সেটিকে আমরা দুভাগে ভাগ করলে, এই হাফ নোটকে দুভাগে ভাগ করলে আমরা কোয়ার্টার নোট পাই। দেখুন কোয়ার্টার নোট ইকুয়ালস টু 50 পয়সা, অর্থাৎ হাফ অফ হাফ নোট, অর্থাৎ কোয়ার্টার নোট ইকুয়ালস টু এখানে হাফ বিট কাউন্ট হবে। ঠিক তারপরে দেখুন 8 নোট ইকুয়ালস টু 1/4 বিট, অর্থাৎ কোয়ার্টার বিট। দেখুন এখানে 8 নোট ইকুয়ালস টু 25 পয়সা করে হয়েছে। 50 পয়সাকে আমরা আবার 25 পয়সায় ভাগ করে নিয়েছি। এবার তারপরে দেখুন 16 নোটকে আমরা সেই 25 পয়সাকে আবার 12.5 পয়সা করে ভাগ করে নিয়েছি। তো সেক্ষেত্রে 16 নোট হয়ে যাবে 1/8 বিট। তো আশা করি এটি বুঝতে পেরেছেন। এবার দেখে নেওয়া যাক যে আমরা নোটেশন যদি এটার করি, নোটেশনের পদ্ধতি, বেসিক নোটেশনের যে পদ্ধতি, সেটি আমরা একটু দেখে নেব। এখানে আমি 2/2 টাইম সিগনেচার এখানে আমি অ্যাড করব। দেখুন এখানে একটি 2/2 আমি টাইম সিগনেচার নিয়েছি। এখানে যদি আমি হোল নোট ব্যবহার করি, দেখুন তাহলে দেখুন বার কমপ্লিট হয়ে যাচ্ছে, অর্থাৎ একটি হোল নোট ইকুয়ালস টু 2 বিট হিসাবে এখানে ক্যালকুলেশন হচ্ছে। আবার দেখুন যদি আমি এখানে হাফ নোট ইন্ট্রোডিউস করি, আমরা দেখেছি যে 2/2 টাইম সিগনেচারে হাফ নোট ইকুয়ালস টু 1 বিট হিসাবে ক্যালকুলেট করা হবে। তো সেই অনুযায়ী এখানে হাফ নোট দুটো হওয়ার কথা। তো দেখুন দুটো হয় কি, 1 2, দেখুন বার কমপ্লিট হয়ে গেল। সিমিলারলি আমরা এখানে দেখেছি কোয়ার্টার নোট ইজ ইকুয়াল টু আমাদের হাফ বিট, অর্থাৎ এই 2/2 এর একটি বার কমপ্লিট হতে 4টি কোয়ার্টার নোটের দরকার হয়। দেখুন 1 and 2 and, এবার যদি এখানে আমি 8 নোট ক্যালকুলেট করি, সেখানে আমার কিন্তু কাউন্টিং এর পদ্ধতিটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন আমাদের আগে আমরা যেখান থেকে বিট নোট ভ্যালু 4টা দেখবো, দেখুন হোল নোট ইকুয়ালস টু 2 বিট, যেহেতু আমাদের 2 মাত্রার বিট, সেহেতু একটি হোল নোট একটি বারে থাকবে। কোয়ার্টার নোট ইকুয়ালস টু হাফ বিট, 8 নোট ইকুয়ালস টু কোয়ার্টার বিট। তো সেই অনুযায়ী দেখুন এখানে আমাদের নোটেশন তৈরি হয়ে গেছে, বেসিক নোটেশন একটি তৈরি হয়েছে। তো এখানে আমি কিছু একটা মানে নিজস্ব কম্পোজিশন কিছু একটা জাস্ট ফর এক্সাম্পল আমি এটা দেখি, একটি তৈরি করবার চেষ্টা করব। তো দেখুন আমি এখানে যেহেতু আগেও বলেছি যে 2/2 টাইম সিগনেচার, মানে এই উপরের 2 এর অর্থ হলো যে এখানে এটি একটি 2 মাত্রার বিট, অর্থাৎ এখানে মেট্রোনম আমরা যে বিট যে কাউন্ট করব সেটি হলো 1 2 1 2। সেটা আমি আপনাদের এখানে রিদম সার্কেল ড্র করেও আপনাদের দেখিয়েছিলাম যে 1 2 1 2, 2 এর বেশি যাবে না, কারণ এটি 2 অবধি যাবে, 1 থেকে 2 অবধি যাবে, আবার 1 এ ফিরে আসবে, কারণ এটি একটি 2 মাত্রার বিট। তো এটি কিভাবে বাজবে চলুন একটু দেখে নেওয়া যাক।
মেট্রোনমের সাথে কিভাবে বাজে। তো বন্ধুরা আপনারা দেখলেন 4 4 3 4 এবং 2 2 আমাদের যে বেসিক টাইম সিগনেচার, যেটা সিম্পল মিটারের মধ্যে অন্তর্গত, সেগুলি কিভাবে আমরা নোটেশন করব, কিভাবে আমরা তার নোট ভ্যালুটা আমরা কিভাবে নির্ণয় করব, সেটা আপনারা দেখলেন। পরের ভিডিওয়ে আবার দেখা হবে, আবার একটি নতুন টপিক, আবার একটি নতুন থিওরির সাথে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আরো বিশদভাবে ড্রাম কিংবা যে কোনো রিদম ইনস্ট্রুমেন্ট নোটেশন করার জন্য, ভালোভাবে বোঝার জন্য এটি আপনি সাবস্ক্রাইব করে নিতে পারেন। এবং এই থিওরি জাতীয় যদি কোনো রকম প্রবলেম থাকে, কোনো রকম বুঝতে যদি কোনো রকম সমস্যা থাকে, তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করার সাহায্য করব। ধন্যবাদ।